কেমিক্যাল চেঞ্জের এটা আমাদের থার্ড লেকচার। তো থার্ড লেকচারে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য। তো সিকিউ আইটেমটা বেসিক্যালি হচ্ছে কেপি অ্যান্ড কেসি এর উপরে। এটা সিকিউ প্রায় প্রতি বছরে এইচএসসি তে আসতেছে। তো ওই টপিকে যাওয়ার আগে আমাদের যে টপিকটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে ল অফ ম্যাস অ্যাকশন। তো ল অফ ম্যাস অ্যাকশন যেটা বলতেছে এটা ডেফিনেটলি একটু মুখস্থ রাখতে হবে। এই ল অফ ম্যাস অ্যাকশনটা, the rate of a chemical reaction is proportional to product of active masses of reactants at given temperature at instant. তো আমি যে কোনো একটা রিয়াকশন, রিভার্সিবল রিয়াকশনকে আমি জাস্ট ফলো করতেছি। তো ফলো করার সময় যে কোনো একটা টেম্পারেচারে একটা ডিফারেন্ট টেম্পারেচার আর ডেফিনিট একটা টাইম ইন্টারভ্যালের মধ্যে, লাইক আমি 2 মিনিটস থেকে 4 মিনিটস এর মধ্যে জাস্ট ফলো করব। তো ওই টাইমটাতে এবং ওই টেম্পারেচারের মধ্যে আমার যে রেট অফ কেমিক্যাল রিয়াকশনটা ওই সময় এক্সিস্ট করে, তো সেটা ডেফিনেটলি আমাদের প্রোডাক্ট হবে অফ অ্যাক্টিভ ম্যাসেস, লাইক N2 and H2 আমি রিয়াকশন করে NH3 পাচ্ছি, অ্যামোনিয়া পাচ্ছি। তো দেখা যাচ্ছে 2 মিনিটস অ্যান্ড 4 মিনিটস এর মধ্যে আমার N2 রিমেইন ছিল 2 মোলস অ্যান্ড H2 রিমেইন ছিল 5 মোলস। তো আমার যে রেট অফ রিয়াকশনটা সেটা ডেফিনেটলি এদের ম্যাসের প্রোডাক্টটা হবে। ঠিক আছে? তো এই ল অফ ম্যাস অ্যাকশনের বেসিক্যালি আমরা যদি হাইপোথেটিক্যাল একটা রিয়াকশন দেখি, তো A প্লাস B থেকে আমার প্রোডাক্ট হচ্ছে। তো অ্যাকর্ডিং টু দ্য ল অফ ম্যাস অ্যাকশন আমার ডেফিনেটলি রেট অফ রিয়াকশনটা প্রপোর্শনাল টু A অ্যান্ড B এর প্রোডাক্ট। ঠিক আছে? তো এখানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ A অ্যান্ড কনসেন্ট্রেশন অফ B এর প্রোডাক্টটা দেখানো হয়েছে। তো ফর এনি জেনারেল রিয়াকশন লাইক A mole of A and B mole of B রিয়াকশন করতেছে, করে লাইক প্রোডাক্টস, এনি প্রোডাক্টস সে ফর্ম করতেছে। তো সেই ক্ষেত্রে আমার যে রেট অফ রিয়াকশনটা হবে ডেফিনেটলি প্রপোর্শনাল হবে, এবং সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার A, ঠিক আছে, যেটা হচ্ছে কোএফিসিয়েন্ট, ইনটু কনসেন্ট্রেশন অফ B টু দি পাওয়ার B, B এর কোএফিসিয়েন্ট। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ল অফ ম্যাস অ্যাকশনের জাস্ট ওভারঅল একটা কনসেপ্ট। ল অফ ম্যাস অ্যাকশনের পরে আমাদের যে টপিকটা একটু জানতে হবে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম মিক্সচার। তো ইকুইলিব্রিয়াম মিক্সচার হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশনের জন্য। ইকুইলিব্রিয়াম মিক্সচারটা আমি তখনই পাবো যখন হচ্ছে আমার রিভার্সিবল রিঅ্যাকশনটা আপনার ইকুইলিব্রিয়াম স্টেজে চলে যাবে। আদারওয়াইজ কিন্তু আমি পাবো না। লাইক আমি যদি স্টার্টিং অফ দ্য রিঅ্যাকশন প্রাইমারি স্টেজে যদি আমি রিঅ্যাকশনটাকে ফলো করি, রিভার্সিবল রিঅ্যাকশনটাকে, তো আমি কিন্তু সেখানে ইকুইলিব্রিয়াম মিক্সচার পাবো না। সেখানে আমি একটা মিক্সচার পাচ্ছি, বাট এটা ইকুইলিব্রিয়াম স্টেজে নাই। তো ইকুইলিব্রিয়াম স্টেজে গিয়ে আমি যে মিক্সচারটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম মিক্সচার। তো ইকুইলিব্রিয়াম মিক্সচারের ক্ষেত্রে ঠিক সেম ভাবে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশনে যে কনসেন্ট্রেশনটা থাকতেছে আমার রিঅ্যাকট্যান্টস এন্ড প্রোডাক্টস এর, সেটার উপর বেস করেই কিন্তু আমাদের কেপিকেসির যে আমাদের যে স্টাডিটা। ওকে, তো আমরা যদি একটা হাইপোথেটিক্যাল রিভার্সিবল রিঅ্যাকশন দেখি যে A প্লাস বি ইকুয়াল C প্লাস ডি। তো আমার এখানে প্রোডাক্ট হচ্ছে C আর D, আর আমার রিঅ্যাকট্যান্টস হচ্ছে A অ্যান্ড B। তো অ্যাকর্ডিং টু দ্য ম্যাস যে লটা ছিল ম্যাস রিঅ্যাকশনের, ম্যাস অ্যাকশনের, তো সেটা আমাকে কি বলছে, the rate of the forward reaction is R, but rate of the reaction is proportional to concentration of A and the product concentration of B. তো আমি ফরওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি যদি প্রফেশনাল যে সাইনটা সেটা যদি আমি একটু রিমুভ করি, তাহলে আমার কি করতে হবে, ইকুয়াল সাইন আনলে আমাকে এখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে, লাইক K1। ফর দ্য ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ঠিক সেম ভাবে আমি কি পাচ্ছি, যে আমার কিন্তু যখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন তখন কিন্তু সি আর ডি হচ্ছে আমার রিঅ্যাক্ট্যান্ট। তো সেক্ষেত্রে আমি কি পাচ্ছি, K2 ইন্টু সি, কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি। তো আমরা একটা জিনিস জানি যে ইকুইলিব্রিয়াম মিক্সচারে রেট অফ দ্য ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু রেট অফ দ্য ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তো আমি এখানে কিন্তু পাচ্ছি যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তো আমি এখানে জাস্ট এই দুটো ভ্যালুকে ইকুয়াল লিখতে পারি, লাইক K1 ইন্টু A ইন্টু B ইকুয়াল K2 ইন্টু C ইন্টু D। তো আমি যদি এখন K1 বাই K2 করি তাহলে আমার আসছে C ইন্টু D ডিভাইডেড বাই A ইন্টু B। ওকে, তো আমি যদি এখন K1 ডিভাইডেড বাই K2 এটাকে রিপ্লেস করতে চাই, তো যে টার্মটা আমার আসছে সেটা হচ্ছে কেসি। কেসি টার্মটা আসতেছে, তো কেসি টার্ম ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি যে সি ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু বি, যেটা আমরা একটু আগে দেখে আসছি। এখন যদি আমরা একটা জেনারেল ইকুয়েশন ফলো করি, জেনারেল রিঅ্যাকশন ফলো করি,
যে অনেক রিঅ্যাকটেন্স আছে, অনেক প্রোডাক্টস আছে, সেক্ষেত্রে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে কেসি ইজ ইকুয়াল টু প্রোডাক্টের যে পোর্শনটা সেটা আমার উপরে হবে, আর রিঅ্যাকট্যান্টের যে পোর্শনটা সেটা নিচে হবে। এবং ডেফিনেটলি প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা রিঅ্যাকট্যান্টের যে কোএফিসিয়েন্টটা সেটা ডেফিনেটলি এদের পাওয়ার হিসেবে থাকবে। ওকে, তো আমরা এখন কেসি এর যে ক্যালকুলেশনে যাব। তো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা ফলো করতে হবে স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানটা আমাকে কি করতে হবে, যে রিয়াকশনটাকে আমাকে ফলো করতে হবে। আমাদের বইয়ে যে রিয়াকশন গুলো আছে, হাইড্রোজেন আয়োডাইডের অ্যামোনিয়ার রিয়াকশন আছে, নাইট্রোজেন পেন্টঅক্সাইডের যে রিয়াকশন আছে, এই রিয়াকশন গুলোকে আমার খুব ভালোভাবে জানতে হবে। রিভার্সিবল রিয়াকশন একদম ইকুয়েশনটা যে একদম ঠিকঠাক আছে কিনা, লাইক ইকুয়াল করা আছে কিনা মোলস গুলো। তো আমরা যদি ফার্স্ট রিয়াকশনটাকে ফলো করি, তো আমাদের যে লেখার নিয়ম সেটা হচ্ছে এখানে প্রাইমারি স্টেজ অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য টাইম, দ্য প্রাইমারি স্টেজ এটা। তো এখানে হচ্ছে আমাদের যদি কোনো মোল টোল না দেওয়া থাকে, তো আমরা এটাকে জাস্ট এর সামনে যে কোএফিসিয়েন্ট সেটাকে আমরা মোল হিসেবে ধরে নিতে পারি। তো এটা হচ্ছে 1 0। কেন 0 এটা? তার কারণ হচ্ছে প্রাইমারি স্টেজে কিন্তু আমার কোনো প্রোডাক্ট থাকে না। তো প্রোডাক্ট না থাকলে প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0। অ্যাট ইকুইলিব্রিয়াম আমার কি হচ্ছে, আমার হাইড্রোজেন অ্যান্ড আয়োডিন যেটা, সেটা কি করতেছে, ডিসোসিয়েট হচ্ছে। আর আমার যে প্রোডাক্টটা আছে সেটা ফর্ম করতেছে। তো ডিসোসিয়েট করতেছে, আমি ধরে নিচ্ছি যে আলফা আলফা হাইড্রোজেনের আলফা পরিমাণ সে ডিসোসিয়েট হচ্ছে, বা আলফা পার্সেন্টেজ ডিসোসিয়েট হচ্ছে। এই জন্য আমরা দিচ্ছি হচ্ছে ডিসোসিয়েট হচ্ছে, এই জন্য কমে যাচ্ছে, ডিক্রিজ করতেছে এই পোর্শনটা। তো 1 - আলফা, ঠিক সেম ভাবে 1 - আলফা। আর এখানে যেহেতু ফর্ম করতেছে, তো আমরা 2 আলফা দিলাম। তো এটা ডিপেন্ড করে হচ্ছে এইটা আলফা, এই প্রোডাক্টের জন্য আমি আলফা দিচ্ছি এবং কোএফিসিয়েন্টের জন্য আমি 2 দিচ্ছি। এখন যদি আমি পরের রিঅ্যাকশনটাকে আবার ফলো করি, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন মিলে নাইট্রোজেন পেন্টঅক্সাইড হচ্ছে। তো এখানে কিন্তু আমার স্টার্টিং এ কি ছিল, 4 মোল ছিল, 4 আমার কোএফিসিয়েন্টটা, এবং অক্সিজেন 1 মোল। তো আমার প্রাইমারি স্টেজ 0 ছিল। যখন আমি ইকুইলিব্রিয়ামে আসলাম তখন আমার কি হচ্ছে, তখন আমার 4 মোল, আমি যদি ভাবি যে 1 মোল থেকে 1 মোল ডিসোসিয়েট হচ্ছে, 1 মোল থেকে আমার আলফা মোল ডিসোসিয়েট হচ্ছে, তাহলে কিন্তু আমার 4 মোল থেকে 4 আলফা ডিসোসিয়েট হবে। তো এই জন্য আমি দিচ্ছি 4 - 4 আলফা। অক্সিজেনের জন্য ঠিক সেম ভাবে 1 - আলফা। তো আমার এখানে নাইট্রোজেন পেন্টঅক্সাইড যেটা ফর্ম করতেছে সেটা হচ্ছে 2 × আলফা। ওকে, তো আলফাটা হচ্ছে বেসিক্যালি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তো আমরা যদি একটু এই ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আমরা কিভাবে ক্যালকুলেট করবো সেটা যদি একটু ফলো করি, এটা হচ্ছে যে এটা কন্টেইনার, আবার একটা কন্টেইনার আছে, 5 moles of PCl5 আছে, প্রেজেন্ট আছে at the starting. As the reaction proceed to equilibrium, 45% PCl5 is dissociated. এটা 45% dissociated আছে। ওকে, তো ডিসোসিয়েটেড যখন বলবে তখন আমাকে বুঝে নিতে হবে যে 45% আমার ডিসোসিয়েট হয়েছে, অর্থাৎ আমার যে ছিল 5 মোলস, এখানে 5 মোলস ছিল শুরুতে, তো এই 5 মোলের আমার 45% ডিসোসিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার আলফা, বা আমার এই পোর্শনটা। আমার এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে সেই ব্যাপারটা হইতো। তো আলফা ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে। ঠিক সেম ভাবে আলফার ভ্যালু পাইলাম। তো আলফার ভ্যালু পাইলে আমি এখান থেকে বাকিগুলোর ভ্যালু বের করে নিতে পারবো, ঠিক আছে। এখন যদি আমি এই রিঅ্যাকশনটাকে ফলো করি যে NH3 ডিসোসিয়েটস 50%। তো 50% ডিসোসিয়েট করা মানে কি, আমি ধরে নিচ্ছি আমার এখানে যেহেতু প্রাইমারি স্টেজ বা স্ট্যাটিক কিছুই দেয়া নেই, তবে এটা 2 মোলস ছিল, এগুলো 0 করেছিল। তো যখন আমি ইকুইলিব্রিয়াম স্টেটে গেলাম তখন আমার কি হচ্ছে, 2 - টুয়াইস আলফা। আমরা জানি যে টুয়াইস আলফা কেন হয়েছে, টুয়াইস আলফা এই মোলটা আমার এক্সিস্ট করতেছে। আর এখানে 3 আলফা, এখানে আলফা। যেহেতু NH3 আমার ডিসোসিয়েট হয়েছে, তো আমার মেন কাজটা কিন্তু এইখান থেকে। তো আমার NH3 ডিসোসিয়েট হয়েছে, আমার NH3 ছিল কত, 2 মোলস, এখান থেকে ডিসোসিয়েট হয়েছে কত, টুয়াইস আলফা মোলস। তো আমার এই টুয়াইস আলফাটাই হচ্ছে আমার বেসিক্যালি ডিসোসিয়েটসটা, বা আমার যে যতটুকু ছিল তার 50%। ওকে, 2 × 50%, বা 50/100। তো এখানে 0.5 দিয়ে আমার ইনটু হয়ে আমি এখান থেকে আলফা বের করে নিচ্ছি 0.5। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার হতে হবে যে আলফা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু সমস্যা। তো আমরা যদি আরেকবার রিপিট করি যে ব্যাপারটা কি হচ্ছে, সেটা কিন্তু জাস্ট এই যেটা ছিল এর 50% ডিসোসিয়েট হয়েছে। 50% কতটুকু, এই এতটুকু, টুয়াইস আলফা। এই জন্য আমরা টুয়াইস আলফা ইকুয়াল 2 × 50% দিছি। ওকে, এখান থেকে আমি আলফাটা বের করে নিচ্ছি, আলফাটা আমার এখানে কাজে লাগছে।
এটা হচ্ছে আমার স্টেপ 1, যে রিঅ্যাকশনটাকে আমি কিভাবে লিখবো এবং আমার ইকুইলিব্রিয়াম স্টেটে আমি কিভাবে এটাকে জাস্ট ক্যালকুলেট করব। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে বেসিক্যালি ম্যাথটা ফুল, যদি একটু ভুল হয় তো ফুল ম্যাথ ভুল হয়ে যাবে। আমার সেকেন্ড স্টেপ হচ্ছে কেসি এর জন্য, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। আমরা জানি কনসেন্ট্রেশন মানে হচ্ছে নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই ভলিউম। যদি ভলিউম দেওয়া না থাকে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে আমাদের যদি ভলিউমটা কোশ্চেনে না থাকে তো আমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ভলিউমটা ভি হিসেবে দেওয়া আছে, ভি লিটার। তো আমি যদি একটা কোশ্চেন দেখি যে প্রবলেমস ইন এ 5 liter vessel nitrogen, the basically tetroxide is dissociated. The dissociation constant is 50% of N2O4. এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যদি আমার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট দেওয়া না থাকে বা ডিসোসিয়েশন যদি দেওয়া না থাকে, আমাকে বললো যে রিমেইন 65%, NH3 রিমেইনস 55% বা 65%, লাইক 65%। তো আবার কিন্তু তখন ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হচ্ছে 35%, কারণ আমার ডিসোসিয়েট হচ্ছে 35% আর রিমেইন আছে 65%। ওকে, এই জিনিসটা একটু ফলো করতে হবে। তো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট 50%। তো এখান থেকে আমি যেটা দেখতেছি আমার রিঅ্যাকশন এটা, আমাকে রিঅ্যাকশনটা জানতে হবে, নাহলে আমি করতে পারবো না। দেন আমার প্রাইমারি স্টেজ যেটা ছিল বা স্টেজ ছিল সেটা হচ্ছে 1, এটা 0 ছিল, 1 মাইনাস আলফা, দেন হচ্ছে টুয়াইস আলফা। এখানে আমরা জানি যে আলফা কিভাবে আসছে, এই পোর্শনটা হচ্ছে আমার আলফা ইকুয়াল 1 ইন্টু 50%। এরপর আমি কনসেন্ট্রেশন কিভাবে বের করবো, আমার যেহেতু এখানে ভলিউম দেয়া আছে, তো আমি এখানে N2O4 এর আমি যে মোল নাম্বার সেটা কিন্তু জানি, 1 minus 0.5 equal to 0.5, 0.5 by 5, 5 লিটার। তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 0.1 মোল পার লিটার। এটা হচ্ছে আমার N2O4 এর কনসেন্ট্রেশন। ঠিক সেম ভাবে প্রোডাক্টের যদি কনসেন্ট্রেশনটা দেখি, তো এটা হচ্ছে আমার ছিল ইকুইলিব্রিয়াম স্টেটে যে 1 ডিভাইডেড বাই ভলিউম। তো এটা হচ্ছে আমার প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন সেটা। দেন নেক্সট যদি আরেকটা আমরা প্রবলেম দেখি যে আমার এখানে কোনো ভলিউম দেয়া নেই, তো ভলিউম দেয়া নেই, কিছুই দেয়া নেই, তো সেক্ষেত্রে আমার কি হবে? তো প্রাইমারি স্টেজে ছিল 2 0 0, দেন আমি যখন ইকুইলিব্রিয়াম স্টেজে আসলাম তখন আমার দেখা যাচ্ছে যে 2 থেকে টুয়াইস আলফা মোলস ডিসোসিয়েট হয়ে গেছে। তো 2 মাইনাস টুয়াইস আলফা, এখানে হচ্ছে জাস্ট আলফা আলফা। ওকে, তো আমার হাইড্রোজেন আয়োডাইডের যে কনসেপ্ট সেটা হবে আমার যে ইকুইলিব্রিয়াম স্টেজে যেই মোলটা এক্সিস্ট করে সেটা 2 মাইনাস টুয়াইস আলফা ডিভাইডেড বাই, আমার যেহেতু এখানে কোনো ভলিউম দেয়া হয়নি সেহেতু আমাকে ভি ধরে নিতে হবে। দেন হাইড্রোজেনের জন্য ঠিক সেম ভাবে আলফা ডিভাইডেড বাই ভি, ইকুইলিব্রিয়াম স্টেজে আমার আলফা যে অ্যামাউন্ট সেটা ছিল, ঠিক আয়োডিনের ক্ষেত্রেও সেম। থার্ড স্টেপটা হচ্ছে আমার কেসি। কেসি হচ্ছে আমার কি ছিল আমি জানি, কেসি এর যে জেনারেল ইকুয়েশন সেটা আমরা দেখে আসছি। তো এখানে উপরে প্রোডাক্টটা দিব, আমি নিচে রিঅ্যাকট্যান্টের মানে প্রোডাক্টটা হবে। তো আমার এখানে প্রোডাক্টটা ছিল হাইড্রোজেন আর আয়োডাইড, এদের মধ্যে ইনটু হয়েছে। কোএফিসিয়েন্ট যেহেতু 1 সেহেতু এর উপরে 1 আছে, তো আমরা এটাকে দেখাইনি, রাইট ডাউন করা হয়নি। দেন আমি যদি রিঅ্যাকট্যান্টটাকে দেখি, রিঅ্যাকট্যান্ট হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, তো এর কোএফিসিয়েন্ট ছিল 2, যদি আমি এই রিঅ্যাকশনটার জন্য আমি বেসিক্যালি লিখছি। তো 2 হচ্ছে কোএফিসিয়েন্ট, তো 2 পাওয়ার হিসেবে চলে গেছে। দেন আমি জাস্ট এদের ভ্যালু, আমি যে কনসেন্ট্রেশনে এদের ভ্যালু পাইছি এটা আমি জাস্ট রিপ্লেস করে দেব, আলফা বাই ভি ইন্টু আলফা বাই ভি ডিভাইডেড বাই 2 মাইনাস টয়েস আলফা বাই ভি হোল স্কোয়ার। ওকে, এতদূর বুঝতে পারছো? তো এখন যেটা কথা সেটা হচ্ছে যখন আমার ভি দেয়া থাকে না, বেসিক্যালি আমার এটা মাথায় রাখতে হবে যে আমার যখন আমি ক্যালকুলেশন করব তখন আমার ভিটা থাকবে না। এখানে যেমন আমার কোনো ভি এক্সিস্ট করতেছে না, কিন্তু আমার এটা ভিটা ক্রস হয়ে যাচ্ছে। তো ভি দেয়া নাই মানে ভি এর কোনো কাজ নাই আমার বেসিক্যালি। ওকে, তো এখানে জাস্ট আমি যদি আলফার ভ্যালুটা এখানে জানি, তো আলফার ভ্যালু এখানে মানে জাস্ট ক্যালকুলেট করে আমি এখানে বসাই দিলে কিন্তু ইজিলি আনসার পেয়ে যাব। এটা হচ্ছে আমার কেসি এর জন্য যে ব্যাপারটা। তো কেসি এর আমরা একটা ম্যাথ দেখি যে কেসি এর ম্যাথটা আমরা কিভাবে করবো। লাইক হাইড্রোজেন আয়োডাইডের জন্য দেওয়া হয়েছে যে ডিসোসিয়েটস 35%। তো আমরা কি করছি, প্রাইমারি স্টেজে ছিল আমার 2 মোল, আমার প্রাইমারি স্টেজে প্রোডাক্ট 0 0 ছিল। ইকুইলিব্রিয়াম স্টেজে 2 মাইনাস টয়েস আলফা, আমরা জানি 2 মোল থেকে টয়েস আলফা মোল ডিসোসিয়েট হয়েছে, আর আলফা মোল করে হাইড্রোজেন এন্ড আয়োডিন যে প্রডিউস হয়েছে। তো আমার এখানে টয়েস আলফা, আমার ডিসোসিয়েট হয়েছে টয়েস আলফা, তো টয়েস আলফা ইকুয়াল
আমার যে মোলটা আমার প্রাইমারি স্টেজে ছিল ইনটু 35%। তো আমি এখান থেকে টয়েস আলফা ইকুয়াল পাচ্ছি 0.7, আলফা ইকুয়াল পাচ্ছি 0.35। তো এখানে আমি জাস্ট ক্যালকুলেট করছি। তো ক্যালকুলেট করলাম, ভ্যালুটা পেয়ে যাচ্ছি। যেহেতু আমার এখানে ভলিউমটা দেওয়া নাই, তো সেহেতু আমি কি করলাম, হাইড্রোজেন আয়োডাইড 1.3 আমরা এখান থেকে পাচ্ছি যে মোল নাম্বারটা ডিভাইডেড বাই ভি। ঠিক সেম ভাবে হাইড্রোজেনের জন্য 0.35 ডিভাইডেড বাই ভি ভলিউমটা, আয়োডিনের জন্য 0.35 ডিভাইডেড বাই ভি। তো এখানে আবার যেটা কেসিয়ার যে ভ্যালুটা আমি বের করবো সেটা হচ্ছে আমার প্রোডাক্টের ইনটু করছি, আর আমি রিঅ্যাকটেন্স যেটা আছে সেটা হচ্ছে আমি জাস্ট নিচে বসাইছি। এখন জাস্ট আমার ক্যালকুলেটরের কাজ। ওকে, তো কেসি খুব ইজি ছিল। এখন আসো কেপিতে দেখা যাক কেপি কি বেসিক্যালি। তো কেপি কেসের মতোই সেম একটা কনস্ট্যান্ট। আর এখানে যেটা মনে রাখতে হবে তোমাকে সেটা হচ্ছে কেপি কেসির কোনো কিন্তু ইউনিট নাই। তো ইউনিট নাই বলতে গেলে তোমাদের 2015 আর 2016 পর্যন্ত যে আমাদের বইগুলো আছে সেগুলোতে আমাদের কেপি কেসির যে ইউনিট সেটা কিন্তু দেওয়া ছিল। 2018 থেকে কি 2017 থেকে আমাদের কেপিকেসির যে ইউনিটটা সেটাকে দেওয়া হয় না, কারণ আমরা জানি যে কনস্ট্যান্টে কখনো কোনো ইউনিট থাকে না, বেসিক্যালি থাকে না আমরা যেটা বলি। তো কেপি কেপের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার বেসিক্যালি। তো পার্শিয়াল প্রেশার আমরা কিন্তু সেকেন্ড পেপারে যে ফার্স্ট চ্যাপ্টার সেটা পড়ে আসছি, ডালটনস পার্শিয়াল প্রেশার যে লটা, ডালটনস ল। তো সেখান থেকে আমি পার্শিয়াল প্রেশার একটু জাস্ট আরেকবার দেখে নিতে হবে যে বেসিক্যালি পার্শিয়াল প্রেশারটা কি ছিল। তবে জাস্ট এখানে পার্শিয়াল প্রেশারের যে ফর্মুলাটা সেটা দেওয়া হয়েছে, যে নাম্বার অফ যে সাবস্টেন্সের জন্য আমি পার্শিয়াল প্রেশারটা জানতে যাচ্ছি সেটা ডিভাইডেড বাই টোটাল মোলস, আমার যে কন্টেনারে আমার টোটাল যে মোলসটা এক্সিস্ট করে সেটা, ইনটু টোটাল প্রেশার। আমাকে একটা টোটাল প্রেশার দেয়া থাকবে। আমি যদি এখন কেপি কে জাস্ট ক্যালকুলেট করতে চাই, ঠিক সেম ভাবে আমার তিনটা স্টেপ আছে, থ্রি স্টেপস। তো থ্রি স্টেপকে আমার ফলো করতে হবে। তো স্টেপ ওয়ান ছিল আমাদের রিয়াকশন, তো এখানে আমাদের রিয়াকশন আছে ঠিক সেম, জাস্ট একটু ডিফারেন্স আছে। যে আমরা যে প্রাইমারি স্টেজ আছে ইকুইলিব্রিয়াম স্টেজ যেটা দেখছি সেটার সেম। আমাদের যে নিউ আইটেম সেটা হচ্ছে টোটাল মোলস। আমাদের কিন্তু কেসি এর ক্ষেত্রে কোনো টোটাল মোলস ছিল না। তো টোটাল মোলসটা আমার এখানে ক্যালকুলেট করতে হবে। কেন করতে হবে? কারণ পার্শিয়াল প্রেসারে আমরা দেখছি যে পার্শিয়াল প্রেসারের জন্য আমার টোটাল মোলস লাগে। ওকে, তো আমার এখানে টোটাল মোলসটা আমার লাগতেছে। তো আমি এটাকে ক্যালকুলেশন জাস্ট করছি যে টোটাল মোলস কি। ইকুইলিব্রিয়াম স্টেজে আমার যে মোলস নাম্বারটা এক্সিস্ট করতেছে টোটাল মিলে সেটা জাস্ট একটা সামেশন। তো 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস আলফা প্লাস টুয়াইস আলফা। তো ক্যালকুলেট করে আমি পাচ্ছি 4 মাইনাস টুয়াইস আলফা। এখন যদি আমি পার্শিয়াল প্রেসারে চাই, তো পার্শিয়াল প্রেসারটা হচ্ছে আমার 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 4 মাইনাস টুয়াইস আলফা। এটা হচ্ছে নাইট্রোজেনের জন্য। কেন? কারণ নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম স্টেজে 1 মাইনাস আলফা এক্সিস্ট করে, আর আমার টোটাল মোলসটা এক্সিস্ট করে 4 মাইনাস টুয়াইস আলফা ইনটু প্রেসার। ঠিক সেম ভাবে আমরা হাইড্রোজেন, অ্যামোনিয়া এগুলো ক্যালকুলেশন করছি। দেন কেপি তো ইজি। কেপি কি করতে হবে? জাস্ট প্রোডাক্ট উপরে থাকবে, নিচে রিঅ্যাক্ট্যান্টটা থাকবে। তো আমি জাস্ট এখানে জাস্ট বসাই দিচ্ছি। এখানে ডেফিনেটলি পি এর যে ভ্যালুটা সেটা বসাতে হবে। তো এখানে দেন কোএফিসিয়েন্টটা দিতে হবে, যে অ্যামোনিয়ার কোএফিসিয়েন্টটা 2 ছিল জন্য আমি এখানে 2 বসাইছি। এগুলো কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে? তো কেপি জাস্ট আমার ভ্যালুগুলো বসাই দিলে আমার ক্যালকুলেট করে জাস্ট অ্যান্সার চলে আসবে। দেন আমরা যদি একটা ম্যাথ দেখি যে আমরা ক্যালকুলেশন কিভাবে করব। তো at 700 Kelvin temperature and 20 atmosphere pressure আমাদের একটা রিঅ্যাকশন দেয়া আছে। তো এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস একটু বলে দেওয়া আছে, সেটা হচ্ছে at equilibrium, যে ইকুইলিব্রিয়াম আমার 21% নাইট্রোজেন and 16% অ্যামোনিয়া রিমেইন ইন দ্য কন্টেইনার। তো কন্টেইনারে আমার কি কি আছে? নাইট্রোজেন, হাইড্রোজেন অ্যান্ড অ্যামোনিয়া। তো আমাকে ধরে নিতে হবে যে কোনো একটা অ্যামাউন্ট ধরতে পারি। লাইক আমি এখানে ধরে নিচ্ছি যে 100 মোলস ছিল আমার কন্টেইনারে টোটাল। তো এখানে তুমি চাইলে 1 ধরতে পারো, 1000 ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। তোমার যেটা ক্যালকুলেট করতে জাস্ট কমফোর্ট ফিল করবে সেটা দিলেই হবে। তো 100 মোলস যদি সাবস্টেন্স থাকে কন্টেইনারে, তো নাইট্রোজেন এর মধ্যে আছে হচ্ছে 21 মোলস। আমি জাস্ট ক্যালকুলেট করছি যেহেতু 21%। দেন হচ্ছে অ্যামোনিয়া আছে হচ্ছে আমার 16 যে মোলস সেটা। আর হাইড্রোজেন কি বাকি যতটুকু রিমেইন রিমেইন পার্টসটুকু, তো এটা 63 মোলস। এরপর আমার কাজ কি? পার্শিয়াল প্রেশার জাস্ট আমাকে বের করতে হবে। তো পার্শিয়াল প্রেশারটা আমি কিভাবে বের করব? জাস্ট আমার যে মোলসটা আমার দেয়া আছে ডিভাইডেড বাই আমার টোটাল মোলস। দেন আমি হাইড্রোজেনের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে যে মোলস দেয়া আছে ডিভাইডেড বাই টোটাল মোলস, এবং অ্যামোনিয়ার ক্ষেত্রেও সেম। এখানে জাস্ট আমি কি করছি? ইনটু পি।
টোটাল প্রেশার কিন্তু আমার এই 20 অ্যাটমসফিয়ার, এটা কিন্তু টোটাল প্রেশার, এটা বলে দেওয়া নাই, বাট এটা আমার টোটাল প্রেশারটা। ওকে, দেন আমি কেপিতে কি করব, জাস্ট ইকুয়াল দিয়ে আমি জাস্ট প্রোডাক্টস ভার্সেস বাই হচ্ছে আমার রিঅ্যাকট্যান্স। ওকে, তো এটা হচ্ছে আমার বেসিক্যালি, আমি জাস্ট এখানে আমি ভ্যালুগুলো জাস্ট ইনপুট করলেই আউটপুট আমি পেয়ে যাবো। তো এভাবে জাস্ট আমাদের কেপিকেসির ক্যালকুলেশন গুলো করতে হবে, এটা জাস্ট একটু ডিফারেন্সিয়ালের জন্য এটা করা। আর বাকিগুলো যেগুলো সেগুলো কেসিয়ার মতো একদম সেম। এখন যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে, বইয়ে কিন্তু বহু বহু প্রবলেম আছে, লাইক 40 or 30। তোমাদের শুরু থেকে যে প্রবলেমগুলো সেগুলোকে একটু ফোকাস করতে হবে, আর একটা ডেরিভেশন করতে হবে। ডেরিভেশন এটা করে আমাকে পাঠিয়ে দিতে হবে, সেটা হচ্ছে কেপি আর কেসের মধ্যে একটা রিলেশন আছে। তো এই রিলেশনটা কিভাবে আসলো, ডেরিভেশনটা আমি এখানে দেখাইনি। যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমি ডেফিনেটলি আমাকে বললে আমি সেটা বুঝিয়ে দিব। বাট এটা একটু ট্রাই করবো যে কেপি কেসের মধ্যে আমি রিলেশনটা কিভাবে আনতে পারি, এটা বইয়ে দেয়া আছে। ওকে, এই পর্যন্ত করতে থাকো। দেন নেক্সট লেকচারে আমরা বেসিক্যালি কেপি কেসের আরো কিছু ম্যাথ দেখবো, একটু ডিফারেন্ট টাইপের। দেন আমাদের এই কেপি কেসি হয়ে গেলে আমাদের আর খুব বেশি আইটেম, হয়তো বা 2টা লেকচার লাগবে আমাদের এই ফুল 4th চ্যাপ্টারটাকে কভার দিতে। ওকে, তো কেপি কেসির উপরে খুব ভালোভাবে, ভাইটাল একটা জায়গা, তো খুব ভালোভাবে জোর দিতে হবে এবং খুব ভালোভাবে পড়তে হবে।